আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের ক্লোজ সংক্রান্ত ধারাবাহিক যে ক্লাসটা তার তৃতীয় লেকচারে সকলকে স্বাগতম জানাচ্ছি আমি। তো এই ক্লাসে আমি নাউন ক্লোজের বাকি অংশটুকু কমপ্লিট করায় দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ নিচের ট্রানজিটিভ ভার্বগুলোর সব সময় দুইটি অবজেক্ট থাকে। এই যে ট্রানজিটিভ ভার্বগুলো দেওয়া আছে নিচে ছকের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ, এই ট্রানজিটিভ ভার্বগুলোর সবসময় কি থাকে? দুইটি অবজেক্ট থাকে। এটা 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 মুখস্থ রাখবে, ঠিক আছে? কোন কোন? অ্যাডভাইস, আস্ক, গিভ, ইনফর্ম, শো, টেল, টিচ, ওয়ার্ন, ঠিক আছে? তো ইনডিরেক্ট অবজেক্টের পরে ডিরেক্ট অবজেক্ট হিসেবে যে নাউন বসে, নাউনের পরিবর্তে নাউন ক্লোজ বসে। এই কথাটা আমি একটু উদাহরণের মাধ্যমে বুঝাই দেওয়ার চেষ্টা করব। যদি তোমরা এই বাক্যটার কথা চিন্তা করো, এখানে বলা আছে, এই কথাটাকে কিন্তু বিশ্লেষণ করা আছে এইখানে এই ছকটাতে, ঠিক আছে? যে সাবজেক্ট প্রথমেই থাকবে, এরপরে অনেক সময় সাবজেক্ট থাকবেও না। তো সাবজেক্টের পরে এই ট্রানজিটিভ ভার্বগুলো থাকবে, যেই ট্রানজিটিভ ভার্বগুলোর কারণে দুইটা বা ডাবল অবজেক্ট হয়ে থাকে, ঠিক আছে? এর পরবর্তীতে একটা ইনডিরেক্ট অবজেক্ট থাকে। আচ্ছা, ইনডিরেক্ট অবজেক্টটা কি জিনিস তোমরা হয়তো অনেকেই জেনে এসেছো, যাদের জানা নাই বা ভুলে গেছো তাদের একটু স্মরণ করিয়ে দিচ্ছি। ইনডিরেক্ট অবজেক্টটা হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট কে ইনডিরেক্ট অবজেক্ট বলে। তার মানে মি, হিম, হার, এই জিনিসগুলা হচ্ছে আমাদের কি ইনডিরেক্ট অবজেক্ট, এবং বস্তুবাচক যে অবজেক্টগুলো রয়েছে ওগুলাকে আমরা বলে থাকি ডিরেক্ট অবজেক্ট। আশা করি বুঝতে পেরেছো ইনডিরেক্ট এবং ডিরেক্ট অবজেক্ট কি। তো এই যে ইনডিরেক্ট অবজেক্ট তো ঠিক থাকে, এখানে তো আর নাউন ক্লোজ করার কিছু নেই, তাই না? মি থাকবে, এখানে আবার কি নাউন ক্লোজ করবেন? আর ডিরেক্ট যে অবজেক্টটা থাকে এটাকে আমরা চাইলে নাউন ক্লোজে পরিবর্তন করতে পারি। তো সেই নাউন ক্লোজগুলো কি দিয়ে যুক্ত থাকবে এটাও কিন্তু জানতে হবে। নাউন ক্লোজগুলো এরকম হবে যে WH ওয়ার্ড দিয়ে শুরু হইতে পারে, দ্যাট দিয়ে শুরু হইতে পারে, ইফ দিয়ে শুরু হইতে পারে, সাবজেক্ট, এবং শেষে থাকবে কি ভার্ব, বা তারপরে এক্সটেনশন থাকতে পারে। এক্সটেনশন থাকতেও পারে, আবার নাও পারে। আমি এক্সটেনশনটা একটু দিয়ে দিচ্ছি, EXT, ঠিক আছে? তো এরকম হচ্ছে বাক্যের ফরমেশনটা। এখন আমি বাক্যের উদাহরণ দিয়ে বুঝায় দেওয়ার চেষ্টা করতেছি। দেখো, এই বাক্যে দেখতে পাচ্ছ দে আস্কড মি। দে হচ্ছে সাবজেক্ট, আস্কড হচ্ছে এই ট্রানজিটিভ ভার্ব, এবং বলা আছে এই ট্রানজিটিভ ভার্বগুলো ডাবল অবজেক্ট থাকবে। প্রথম অবজেক্টটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট, যেমন এখানে দেওয়া আছে মি, এবং দ্বিতীয় অবজেক্টটা থাকবে হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। ডিরেক্ট অবজেক্ট বা বস্তুবাচক অবজেক্ট, যেটা হচ্ছে এই বাক্যের নাউন ক্লোজ। দেখো, দে আস্কড মি ইফ আই কুড মিট দ্যাম ইন দ্য আফটারনুন। তাহলে এটা নাউন ক্লোজ কিভাবে বুঝলাম? রুলস অনুযায়ী আমরা শিখে এসেছি যে সাধারণত ডাবল অবজেক্টে যেখানে মি বা ইনডিরেক্ট অবজেক্ট থাকে, তারপরে যে ডিরেক্ট অবজেক্টটা থাকবে সেই ক্ষেত্রে ওই ডিরেক্ট অবজেক্টটা যদি কখনো WH ওয়ার্ড, দ্যাট, ইফ এবং এই জিনিসগুলোর দ্বারা একটা বাক্য গঠিত হয়ে থাকে, তাহলে সেই বাক্যটা হবে আমাদের নাউন ক্লোজ। তো এটা মনে রাখতে হবে। তো এখানে যে ইফ যুক্ত আন্ডারলাইন করা বাক্যটা রয়েছে, এটা হচ্ছে আমাদের তাহলে কি হবে? নাউন ক্লোজ হবে, ঠিক আছে? এরকম আরেকটা যদি উদাহরণ দেখি আমরা, টেল মি হু ডিড ইট। টেল মি হু ডিড ইট, এখানে দেখেন সাবজেক্ট বলছিলাম, নাও থাকতে পারে, সাবজেক্ট নাই, ঠিক আছে? এরপরে ভার্ব আছে, ট্রানজিটিভ ভার্ব। এই টেলের ট্রানজিটিভ ভার্ব টেলটির দুইটি অবজেক্ট থাকে, যেমন এখানে এই বাক্যে মি এবং হু ডিড ইট অবজেক্ট দেওয়া আছে। এখন মি তো হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। তো ডিরেক্ট অবজেক্টের মধ্যে রুলস শিখে আসলাম, WH ওয়ার্ড দিয়ে যদি কোনো সংক্ষিপ্ত বাক্য থাকে তাহলে সেটাকে আমরা বলবো নাউন ক্লোজ। তাহলে এই বাক্যের মধ্যে আন্ডারলাইনকৃত অংশটি হচ্ছে আমাদের কি? নাউন ক্লোজ। ক্লিয়ার? এর পরবর্তীতে প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে অনেক সময় কি প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে নাউন ক্লোজ দেখা যায়। এখন আমরা তো জানি যে প্রিপোজিশন কার পূর্বে বসে, আমরা সবসময় মুখস্থ করে এসেছি, যাদের মুখস্থ নাই তারা একটু জেনে নাও।
যে প্রিপোজিশনটা হচ্ছে এমন একটা জিনিস যেটা সবসময় নাউনের পূর্বে বসবে, সব সময় নাউনের পূর্বে বসবে, অথবা অনেক সময় প্রোনাউনের পূর্বেও বসে থাকে, নাউন অথবা প্রোনাউন, ঠিক আছে। তো নাউন অথবা প্রোনাউনের পূর্বে যদি বসে থাকে সেক্ষেত্রে আমরা বলতে পারি এই প্রিপোজিশনগুলো অনেক সময় নাউন ক্লোজের পূর্বেও বসে, কেননা একটা নাউন ক্লোজ কিন্তু একটা নাউনকেই নির্দেশ করে, একটা নাউন ক্লোজ একটা নাউনকেই ইনডিরেক্টলি নির্দেশ করে। সো আমরা বলতে পারি তাহলে প্রিপোজিশনের পরে যদি এরকম কোনো বাক্যাংশ থাকে সেটা অবশ্যই কি হবে, নাউন ক্লোজ হবে এবং সেটা অবজেক্ট হবে ওই বাক্যের। যেমন উদাহরণ হিসেবে বলা যায় ইউ ক্যান নট ডিপেন্ড অন হোয়াট হি প্রমিসেস। এই বাক্যের মধ্যে দেখো ডিপেন্ড অন, এই যে অনটা হচ্ছে আমাদের প্রিপোজিশন, আমরা জানি এই অনের পরে নাউন অথবা প্রোনাউন হওয়ার কথা ছিল, যেহেতু নাউন অথবা প্রোনাউন হয়নি, একটা বাক্যাংশ দেওয়া আছে, তো এই বাক্যাংশটাকে তখন আমরা কি বলবো, নাউন ক্লোজ বলবো। ক্লিয়ার? তাহলে এটার উত্তর হচ্ছে নাউন ক্লোজ। এরপরে দিস পার্সেল ইজ ফ্রম হোয়ার আই স্পেন্ড মাই চাইল্ডহুড। এইখানে কি দেখতে পাচ্ছ, যেই দেখো ফ্রম, দিস পার্সেল ইজ ফ্রম, এই যে প্রিপোজিশন রয়েছে, প্রিপোজিশনের পরে নাউন অথবা প্রোনাউন হওয়ার কথা ছিল, যেহেতু নাউন প্রোনাউন কিছুই নেই এবং বাক্যাংশ রয়েছে একটা বাক্যাংশ, তাহলে এই বাক্যাংশকে আমরা বলবো নাউন ক্লোজ। ক্লিয়ার? এটাও নাউন ক্লোজ হয়ে যাবে। তাহলে প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে নাউন ক্লোজ ব্যবহৃত হয়। এরপরে আরেকটা রুলস আমরা দেখতে পাচ্ছি, কমপ্লিমেন্ট হিসেবে কোনো বাক্যের সাবজেক্টকে বর্ণনা করতে লিঙ্কিং ভার্ব এর পর নাউন ক্লোজ বসে। দেখো কোনো বাক্যের সাবজেক্টকে বর্ণনা করবে এবং সেক্ষেত্রে একটা লিঙ্কিং ভার্ব থাকবে, মানে একটি বাক্যের অবজেক্ট থাকবে, ওই অবজেক্টটার কাজটাই হচ্ছে সাবজেক্টের বর্ণনা করা। ক্লিয়ার? অবজেক্টের কাজটাই হচ্ছে কি সাবজেক্টের বর্ণনা করা, এটাকেই কিন্তু বলে কমপ্লিমেন্ট। যেই অবজেক্টটি সাবজেক্টের বর্ণনা করবে, সাবজেক্টকে বর্ণনা করবে, সেই অবজেক্টকে আমরা বলে থাকি কমপ্লিমেন্ট। তো এই ক্ষেত্রে কমপ্লিমেন্টটা যদি একটা বাক্যাংশ হয় তখন সেটাকে আমরা বলবো নাউন ক্লোজ। ঠিক আছে, আমি একটু বোঝানোর চেষ্টা করতেছি একটা বক্সের সাহায্যে। প্রথমে তো সাবজেক্ট বসবে, তো কমপ্লিমেন্টের কাজ হচ্ছে এই সাবজেক্ট সম্পর্কে কিছু বলবে। ঠিক আছে, খুব ভালো কথা। তো লিঙ্কিং ভার্বগুলো কি কি থাকতে পারে, এরকম অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, সিম, টেস্ট, ফিল, এই যে কোনো কিছুই একটা ভার্ব থাকতে পারে, সেটা অক্সিলারি ভার্বও হতে পারে, মূল ভার্বও হতে পারে। তো এরপরে হচ্ছে যে নাউন ক্লোজটা থাকবে কমপ্লিমেন্ট হিসেবে, সেটা হয় ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হবে অথবা দ্যাট দিয়ে শুরু হবে এবং একটা বাক্য থাকবে, যেটা আমরা জানি ক্লোজ মানে একটা ছোট বাক্য বা একটা বাক্যের অংশ। ঠিক আছে, তো উদাহরণের মাধ্যমে যদি আমরা জানতে চাই যে দ্য কোয়েশ্চন ইজ হাউ হি উইল রেসপন্ড, দ্য কোয়েশ্চন ইজ হাউ হি উইল রেসপন্ড, এখান থেকে কি দেখতে পাচ্ছ, এখান থেকে দেখার বিষয়টা হচ্ছে দ্য কোয়েশ্চন ইজ হাউ হি উইল রেসপন্ড। এই যে হাউ হি উইল রেসপন্ড, এটা কাকে বর্ণনা করতেছে, এই কোয়েশ্চনটাকে বর্ণনা করতেছে। প্রশ্ন হচ্ছে সে কিভাবে উত্তর দেয়। তাহলে এই যে তার উত্তর দেওয়ার ধরনটা কাকে নির্দেশ করতেছে, কাকে বর্ণনা করতেছে, আমাদের মনে উৎক্ষিপ্ত যে প্রশ্ন, সেই প্রশ্নকেই সে কি করতেছে, বর্ণনা করতেছে। তাহলে এটা ওকে আমরা বলতে পারি কি, নাউন ক্লোজ। ঠিক আছে, এটাকে আমরা বলবো কি, নাউন ক্লোজ। ওকে, তো এরপরে লাইফ ইজ হোয়াট ইউ মেক ইট, লাইফ ইজ হোয়াট ইউ মেক ইট, এই বাক্যের মধ্যে একটু খেয়াল করো, এই যে হোয়াট ইউ মেক ইট, তুমি যা করতে পারো এটাই জীবন, তুমি যেভাবে চালাও সেটাই জীবন, তুমি যেভাবে চলো সেটাই জীবন। তাহলে তোমার এই যে হোয়াট ইউ মেক ইট, এই জিনিসটা কাকে বর্ণনা করতেছে, ইনডিরেক্টলি হোক আর ডিরেক্টলি হোক, এই লাইফকে বর্ণনা করতেছে, তাই না? এই লাইফটা তুমি নিজেই তৈরি করবা যেমন তোমার ইচ্ছা, তাই তো? তো এই যে হোয়াট ইউ মেক ইট, এটা কি করতেছে, এই লাইফটাকেই বর্ণনা করতেছে। তাহলে আমরা কি বলবো, যেহেতু এই লিঙ্কিং ভার্বের পরের অবজেক্ট কি, অবজেক্ট একটা কমপ্লিমেন্ট, তার মানে নাউনের সম্পর্কে বলতেছে, সাবজেক্টের সম্পর্কে বলতেছে, তখন এটাকে বলবো আমরা কি, নাউন ক্লোজ। ক্লিয়ার? তখন এটাকে বলবো আমরা নাউন ক্লোজ। তো
এখানে টিপস দেওয়া আছে কোনো বাক্যের সাবজেক্টকে বর্ণনা করতে লিঙ্কিং ভার্বের পর নাউন ক্লোজ বসে, এটা মুখস্থ রাখতে হবে। সাবজেক্টকে বর্ণনা করার জন্য লিঙ্কিং ভার্বের পরে যে ক্লোজটা বসবে সেটাই হচ্ছে আমাদের নাউন ক্লোজ। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। তো এই ছিল আজকের ক্লাস। পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আমরা অন্য কোনো ক্লোজ নিয়ে আলোচনা করব। ততক্ষণ সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।